রাত পোহালেই কাল সন্ধ্যে 7টা থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপের 2026-এর ফাইনাল। আর এখন থেকেই বুকের মধ্যে কিন্তু ধরফরানি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কেন? তার কারণ আপনারা হয়তো কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না, আমাদের দুটো চ্যানেল বন্ধ হয়ে গেছে পুরনো ভুলের জন্য। একটি ছিল স্পোর্টস চ্যানেল, নাম ছিল ট্রাভেল শুটার স্পোর্টস। সেটি বন্ধ হয়ে যাওয়ার পরেও রাতারাতি এই চ্যানেলকে আপনারা যেরকমভাবে সাপোর্ট করেছেন, যেরকমভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। এখনও আরও একটি চ্যানেল বন্ধ, বাংলার খবর, সেটার প্যারালাল আরও একটি চ্যানেলকে তোলার চেষ্টা করছি। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যারা পলিটিক্স এবং নিউজ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই সেই চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। আর এই চ্যানেলটির ভিডিওয়ে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন রয়েছে, প্লিজ থাকুন পাশে। দুটি বড় চ্যানেল বন্ধ হয়ে গেলে কতটা সমস্যায় একজন মানুষ পড়ে, সেটা যারা ইউটিউবে কাজ করে তারা জানে। সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই উদ্ধার করে দেবেন বা দিয়েওছেন এই চ্যানেলের মাধ্যমে, তার জন্য আবারও কৃতজ্ঞতা। চলে আসি, আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হেড টু হেড নিয়ে তো আলোচনা করবই, এবং একটা মজার ব্যাপার আপনাদেরকে জানাবো। টিম ইন্ডিয়া হোটেল চেঞ্জ করেছে আহমেদাবাদে। কুসংস্কার? হ্যাঁ, হতে পারে। এবং জানাবো আহমেদাবাদের আবহাওয়া কীরকম থাকবে আর আমাদের সুপার 11 কীরকম হতে চলেছে। তবে শুরুতে আমরা চলে যাই হেড টু হেড। প্রথমেই জানিয়ে রাখি যে হেড টু হেড এখনও পর্যন্ত 30খানা ম্যাচ হয়েছে টি-20 অনলি। আমি এখানে কোনো টেস্ট বা ওয়ানডের কথা বলছি না। টি-20 ম্যাচ হয়েছে এখনও পর্যন্ত 30খানা। তাতে আপনাদের আনন্দ লাগবে শুনে, ভারত জয়লাভ করেছে 16খানায়, আর 11খানায় নিউজিল্যান্ড। 3খানা ম্যাচ কিন্তু টাই হয়েছে। তবে এবার শুনলে আপনাদের খারাপ লাগবে, সেটা কি? বিশ্বকাপে মানে টি-20 ওয়ার্ল্ড কাপে এখনও পর্যন্ত ভারত বনাম নিউজিল্যান্ডের মুখোমুখি 3বার হয়েছে, আর 3বারই নিউজিল্যান্ড জয়লাভ করেছে। 2007 সে বছর অবশ্য আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু গ্রুপ স্টেজে আমাদেরকে নিউজিল্যান্ড হারিয়েছিল। এছাড়া 2016 এবং 2021, 2021-এ আমাদেরকে হারিয়ে নিউজিল্যান্ড কিন্তু ফাইনালেও গিয়েছিল। তবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেহেতু খেলা, সেখানে একটা আপনাদেরকে আশার আলো দিয়ে রাখি। সেটা কি? সেটা হচ্ছে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত এখনও পর্যন্ত সমস্ত দলের সঙ্গে 10খানা টি-20 খেলেছে। তার মধ্যে 7খানা জয়লাভ আর 3খানায় হারের মুখ দেখেছে, যার মধ্যে সদ্য একটা হার ছিল। আমাদের কিন্তু ছিল রেজাল্টটা আরেকটু বেটার, ওই সাউথ আফ্রিকার সঙ্গে লাস্ট যে ম্যাচটায় হারলাম তার জন্য সেটা 7-3 হয়ে গেছে। পরে অবশ্য আমরা নেদারল্যান্ডের সঙ্গে এই মাঠেই জিতেছি। আর নিউজিল্যান্ড এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখনও পর্যন্ত 2টো ম্যাচ খেলেছে, 2টোই কিন্তু হেরেছে। অতএব এখানেও আপনাদের একটা আশার আলো দেখালাম। এবার আমরা আসবো এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে একবার আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নিই। আগেও আমরা দেখেছি প্রায় 1,37,000 ক্যাপাসিটি। এর আগের দিন খেলা ছিল সেমিফাইনাল মুম্বাইতে, বৃহস্পতিবার 5 তারিখ, 5ই মার্চ। সেখান থেকে গতকাল উড়ে এসেছে, গতকালকের রাতের ভিডিওতে দেখিয়েছি। আজকে হোটেলে প্রবেশ করার ভিডিওটাও দেখাবো। তো এই আহমেদাবাদে উড়ে এসছে, এবং আহমেদাবাদের স্টেডিয়াম হচ্ছে এই হচ্ছে আহমেদাবাদ। এই হচ্ছে সাবরমতী নদী, এখানে গান্ধী আশ্রম আছে, খুব সুন্দর। আমি নিজে গেছিলাম। এই সাবরমতী নদী আগে পরিষ্কার ছিল না, এখন খুব পরিষ্কার করেছে, একেবারে টলমল জল করছে। এই হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। 1,37,000 দর্শক আসন বলা হয়ে থাকে। এটি পৃথিবীর সবথেকে বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম, যাতে এত দর্শক ধরে। কিন্তু বৃহৎ মাঠ নয়, এখানে অনেকে ভুল করে, ভাবে বোধহয় মাঠটা পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট মাঠ। না, ক্রিকেট মাঠ এর থেকে মেলবোর্ন বড়, কিন্তু দর্শক ক্ষমতা পৃথিবীর এখন 1 নম্বর এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বাকি আলোচনায় আসি। আপনাদেরকে জানাই এখানকার পিচের যে খবর আমরা পেয়েছি, সেখান থেকে একটা ছবিও এসছে। পিচ 3খানা, 3টে পিচ, একটা কালো মাটির, একটা লাল মাটির আর একটা কালো লাল মাটি মিশিয়ে বানানো হয়েছে। তবে কিউরেটর এবং যারা
পিচের দেখভাল করে, পিচ তৈরি করে, রোলার করে, তাদেরকে মূলত দেখা যাচ্ছে লাল মাটির পিচের কাছেই তারা ঘোরাফেরা করছে। সেখানেই, এখানে ছবি তোলা বারণ, কিন্তু একজন স্টেডিয়ামের স্টাফ এটি তুলেছিল এবং সেখান থেকে পাওয়া গিয়েছে। এটা গতকালকের ছবি, এবং এতে যেটা বোঝা যাচ্ছে লাল মাটির পিচে খেলাটা সম্ভবত হবে। আর লাল মাটির পিচে যদি হয় তাহলে কিন্তু ব্যাটিং নির্ভর পিচ হবে। ব্যাটিং নির্ভর পিচ বলতে মনে পড়ল, এই মাঠে নিউজিল্যান্ড এবং ভারতের লাস্ট যে খেলাটা হয়েছিল সেখানে 168 রানে ভারত জয়লাভ করেছিল এবং শুভমান গিল 126 নট আউট, হার্দিক পান্ডিয়া 4 উইকেট নিয়েছিল ওই 22-23 রান দিয়ে। তো একটা চমকপ্রদ তথ্য আমার মনে পড়লো বলে আপনাদেরকে জানালাম। এবার আসি হোটেলের ফুটেজ, এবং হোটেলের কেন চেঞ্জ করেছে। এর আগে এই যে খেলতে এলো সাউথ আফ্রিকার সঙ্গে এবং পরে নেদারল্যান্ডের সঙ্গে একটা খেললো, সেখানে যেই হোটেলে ছিল, হোটেলের নামটা প্রকাশ করেনি, জেনে রাখুন আপনারা আইটিসিতে থাকতো, এবং 2023 সালে যে ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিল ভারতীয় টিম, যেখানে আমরা হেরে যাই অস্ট্রেলিয়ার কাছে, তখনও সেই হোটেলেই ছিল। আর এবার হোটেল পরিবর্তন করে তারা তাজে শিফট করেছে। বলা হচ্ছে হ্যাঁ কুসংস্কার, আবার খেলার সঙ্গে এগুলো জড়িয়ে থাকে, কারণ 3 মার্চ ছিল চন্দ্রগ্রহণ, আর চন্দ্রগ্রহণের জন্য 1 ঘন্টা আমাদের টিমের প্র্যাকটিস পিছিয়ে দেওয়া হয়েছিল। তো এগুলো অনেকে মানে, কেউ মানে না। ভারতীয় টিমের কিছু লোকজন আছেন তারা এগুলো মেনে থাকেন। তো এবার হোটেল চেঞ্জ করে চলে গেছে তাজে। সেখানে দেখতে পাচ্ছেন টিমের প্লেয়াররা নেমেছে, এবং এই হোটেল পরিবর্তন করে তারা রেজাল্টে পরিবর্তন করতে চাইছে সম্ভবত। যেহেতু আমরা আগেরবার ফাইনালে জিতিনি, তারপরে এর আগের মানে এই ওয়ার্ল্ড কাপে এসেই আমরা সাউথ আফ্রিকার সঙ্গে হেরেছি ওই হোটেলে থেকে, তাই হোটেলের এই পরিবর্তন। তো দেখতে পেলেন সুন্দর স্বাগত জানানো হয়েছে ভারতীয় টিমকে। এবার আসি আমরা আমাদের টিম নিয়ে আলোচনায়। টিম কেমন হতে চলেছে দেখুন, অনেকে বলছে কুলদীপ যাদব, অনেকে বলছে যে মোহাম্মদ সিরাজ আকসদীপের জায়গায়, এরকম অনেক আসছে। অনেকে বলছে রিঙ্কু সিংকে নিয়ে আসা উচিত অভিষেক শর্মাকে বসিয়ে। কিন্তু আমার কাছে বা বড় বড় রিপোর্টার যাদের সঙ্গে আমি কথা বলেছি এবং আমার পার্সোনাল ইনফরমেশান আমি যেটুকু নিতে পেরেছি, তাতে আমার কাছে খবর টিমে কোনো পরিবর্তন আসছে না। একমাত্র ওই যে লাল মাটির পিচের কথা বললাম, সেটা যদি কালো মাটির পিচ হয়, আজকে সন্ধ্যেবেলায় জানা যাবে। আজকে সন্ধ্যেবেলায় কিন্তু টিম আসছে প্র্যাকটিসে, সেখানে পিচও দেখবে। লাল মাটির পিচেই সম্ভবত খেলা হচ্ছে, ব্যাটিং নির্ভরই হবে। কালো মাটির পিচে বাই চান্স যদি খেলা হয়, তখনই কিন্তু একজন বোলার এক্সট্রা খেলানোর ব্যাপারটা উঠে আসবে, এবং অবশ্যই স্পিনার। আর সেখানে কুলদীপ যাদবের খেলার একটা চান্স বাড়বে। সেক্ষেত্রে কার কাঁধে কোপ পড়বে মোটামুটি জানাই যাচ্ছে, আকসদীপ সিং সম্ভবত। তবুও বলে রাখি, এখনও যা খবর লাল মাটির পিচেই খেলা, এবং যে টিম আমাদের খেলেছে সেই টিমই খেলবে। তার মানে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা দুজনেই ওপেনিং জুটি হিসাবে নামবে। অভিষেক শর্মার বিরোধিতা অনেকে করছে, পারফর্ম করতে পারছে না, কিন্তু টিম ম্যানেজমেন্ট এখনও আশাবাদী যে উইনিং কম্বিনেশান আমরা ভাঙব না, অভিষেক শর্মাই খেলবে। এবং টিম ম্যানেজমেন্ট মনে করছে এই গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অভিষেক শর্মা এমন একটা নক খেলবে যেটা অনেক দিন ভারতবাসী মনে রাখবে, এই আশাটা রাখছে। এবং অভিষেক শর্মার ভিতরে সেই সেলফ কনফিডেন্স আছে কি না সেটা নিয়ে অবশ্য সন্দেহ থেকেই যায়। তবুও দেখা যাক। 3 নম্বর ঈশান কিষান, এইখানেই পরিবর্তনটা নিয়ে অনেকে কথা বলছে যে অভিষেক শর্মাকে ড্রপ করে 2-এ ঈশান কিষান, মানে সঞ্জু স্যামসন, ঈশান কিষান অ্যাজ এ ওপেনার, এবং 3 নম্বরে তিলক বর্মা, 4-এ সূর্যকুমার যাদব। সেক্ষেত্রে বাহাতি আমাদের যেরকম কেউ যদি আউট হয় তাহলে 4-5 চেঞ্জ করা যেতেই পারে। সূর্যকুমার যাদব 4-এ, রবি বিষ্ণু বলতে যাচ্ছি, শিবম দুবে 5-এ, এটা ওলটপালট হতে পারে। সেটা এই প্রথম 3 জনের মধ্যে যে বাহাতি আউট হলে বাহাতি আসবে, ডানহাতি আউট হলে ডানহাতি আসবে। এবং বলতে চাইছে যে
যেহেতু তিলক বর্মার জায়গাটা সেক্ষেত্রে খালি হচ্ছে 7 নম্বরে, সেইখানে নিয়ে আসতে রিঙ্কু সিংকে, আর তিলককে তুলে নিয়ে যেতে 3-এ। কিন্তু আপনাদেরকে জানাই এই টিমের কোনো পরিবর্তন হচ্ছে না এখনও পর্যন্ত যা খবর। আজকে সন্ধেবেলাতে টিম প্র্যাকটিসে আরও ডিটেল পাবো খবর, তবে 100% তো জানতে পারবো কাল সন্ধ্যে 6:30 যখন টস হবে। কিন্তু আপনারা ধরে রাখুন টিমের কোনো পরিবর্তন আসছে না, এটা কিন্তু ভিতরকার খবর। এবং এই কম্বিনেশনই থাকছে, কোনো রিঙ্কু সিংও ঢুকছে না, প্রবেশ করছে না দলে, অভিষেক শর্মাও ড্রপ হচ্ছে না, ফলে 3-এ ঈশান কিষান। এবার 4 আর 5-এর যেই জায়গাটা নিয়ে আলোচনা করলাম সেম থাকছে 4 আর 5-এ। যদি এই 3 জনের মধ্যে দেখা যায় যে বাঁহাতি আউট হলো, তাহলে শিবম দুবেকে এক স্টেপ এগিয়ে আনা হবে। আর যদি দেখা যায় ডানহাতি সঞ্জু স্যামসং আউট হলো, তাহলে সূর্যকুমার যাদব নিজে এগিয়ে আসবে। তো আগের দিন যেই কম্বিনেশনে খেলা হয়েছিল সেই কম্বিনেশনই আমি আপাতত রেখেছি, এবং অবশ্যই 6-এ হার্দিক পান্ডিয়া। এখানেও একটা চেঞ্জেস হতে পারে যদি দেখা যায় যে সূর্যকুমার যাদব টিকে রয়েছে এবং এই বাকি 4 জন আউট হয়ে গেছে, সেক্ষেত্রে 2 জন ডানহাতি না করে তিলক বর্মাকে 6-এ নিয়ে আসতে পারে এবং 7-এ হার্দিক পান্ডিয়াকে ঠেলতে পারে। সেক্ষেত্রে অক্ষর প্যাটেল আমাদের 8-এ রয়েছে, সেও বাঁহাতি। তো এই প্রথম 6 জন তো মোটামুটি আমাদের এই রান অর্ডার অনুযায়ী রয়েছে। আর পরের যে আমাদের 5 জন, তার মধ্যে তিলক বর্মাকে আপাতত 7-এই রাখা হয়েছে এবং অক্ষর প্যাটেলকে 8-এ রাখা হয়েছে। এই দুজনের মধ্যে একটা চেঞ্জ মাঝখানে প্রবেশ করতে পারে হার্দিক পান্ডিয়ার সাথে, সেটা নির্ভর করবে ম্যাচের ওই সময়কার পরিস্থিতি অনুযায়ী। সেই সময় যদি বাঁহাতি ডানহাতির কম্বিনেশনে প্রয়োজন মনে হয় হার্দিককে আগে পাঠানোর, হার্দিক আগে যাবে। যদি মনে হয় একজন বাঁহাতি পাঠাতে হবে, তাহলে সেক্ষেত্রে তিলক বর্মা আগে যাবে। এটাই মোটামুটি এখনও পর্যন্ত দল সেট হয়ে আছে। এখানে একটাই পরিবর্তনের আশঙ্কা রয়েছে। আশঙ্কা কেন বলছি? কারণ দেখা গেল উইনিং কম্বিনেশন পরিবর্তন করে দলে কিছু সমস্যা হলো, দল খারাপ কিছু করলো, তখন কিন্তু কেউ কাউকে ক্ষমা করতে পারবে না। তখন সবাই সবাইকে প্রশ্ন করবে উইনিং কম্বিনেশন ভাঙলে কেন। তার কারণ এই দলটাই ইডেনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতেছে, এই দলটাই অনেক টাইট পরিস্থিতিতে ম্যাচ তো বার করে নিয়ে গেছে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে সেমিফাইনাল। তাহলে সেই কম্বিনেশন ভাঙলে কেন? সেখানে যেরকম আঙুল তোলার লোক আছে, আর ভারতীয় টিমে আঙুল তোলার লোক প্রচুর রয়েছে। কারণ এই টিম যদি কিছু ভুল করে ফেলে, কিছু দুর্ঘটনা ঘটে যায় ফাইনালে, তখনও লোকে আঙুল তুলবে, বলবে যে আমরা তো বারবার বলছিলাম কুলদীপকে নিতে, বারবার বলছিলাম আমরা অভিষেককে বসাতে, বারবার বলছিলাম সেই জায়গায় রিঙ্কুকে নিয়ে তিলককে আগে পাঠিয়ে ঈশানকে ওপেনিং করাতে। বলার লোক প্রচুর আছে। আর ক্রিকেট আমরা যারা আলোচনা করি, আমরা অতটা না হলেও আমি লক্ষ্য করেছি সাধারণত ক্রিকেটের আলোচনা তো আমাদের পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার রাস্তাঘাটে, চায়ের দোকানে, সব জায়গাতেই হয়। সেখানে ম্যাক্সিমাম আমি যেটা বুঝি, ওই 11 জন যারা খেলছে তাদের বাইরে যারা মাঠের বাইরে বসে থাকে তারা বেশি ভালো প্লেয়ার বলে মনে করে সবাই। এইটা একটা সমস্যা আছে, কিন্তু এটাই আমাদের আপাতত সুপার 11। সেক্ষেত্রে আমাদের মাঠের বাইরে এখনও পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করতে পারছি, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, এই 4 জনের আমরা রিজার্ভ বেঞ্চে জায়গা লক্ষ্য করতে পারছি। তবে এর মধ্যে খেলার সবথেকে বেশি সম্ভাবনা কুলদীপ যাদবের আছে, সেটা বরুণ চক্রবর্তীর জায়গায় সম্ভবত নয়। বরুণ চক্রবর্তীকে ফাইনালে খেলাবে এবং কুলদীপ যাদব যদি খেলে তাহলে হলেও হতে পারে অক্সদীপের জায়গায়, কিন্তু সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ভাঙবে না, এরকমটাই শোনা যাচ্ছে। এবার আমরা আসি, আচ্ছা ওয়েদারের আলোচনা এখনও বাকি আছে। এবার আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে গতকালকে দেখেছিলাম কীরকম কত পার্সেন্ট ভারত জিততে পারে উইন প্রবাবিলিটি, সেটা একবার আজকে দেখে নিই। আজকের উইন প্রবাবিলিটি কিন্তু বলছে 69% ভারতের জেতার আশা, 31% নিউজিল্যান্ডের। এটা হয়তো মনে করা হচ্ছে, কিন্তু আমি আবারও বলছি, আমি মনে করছি ব্যক্তিগতভাবে 50-50 ফাইনাল। যা কিছু ঘটে যেতে পারে, 2 দলই কিন্তু তারা মরণ কামড় দেবে। সবাই হারার আগে কেউ হারবে না, মানে পুরো মরণ কামড় দেবেই দেবে, এটা আপনারা ধরে রাখুন। এবার আজকের শেষ আলোচনা, আবহাওয়া।
আবহাওয়া কীরকম থাকবে আগামীকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দেখুন, আজকে হচ্ছে গিয়ে শনিবার 7 তারিখ, আজকে তো খেলা নয়, আমি চলে যাব 8 তারিখ। আর 8 তারিখে আমি সরাসরি চলে যাব একেবারে সন্ধ্যে 7টা নাগাদ, সন্ধ্যে 7টা। এবং এইখানে হচ্ছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এই অঞ্চলটা হচ্ছে গিয়ে আহমেদাবাদ, ঠিক আছে। এইখানে কালকে সন্ধ্যেবেলায় যখন খেলা শুরু হবে তখন হাওয়া যেটা চলবে মাত্র 5 কিলোমিটার গতিবেগে, অতএব বড় কোনো ব্যাপার নয়। থাকবে কীরকম তাপমাত্রা সেটা দেখে নিই। 34 থাকবে, 34 ডিগ্রি যখন খেলা শুরু হবে, আর যখন খেলা শেষ হবে রাত্রির 11টা নাগাদ 30। তার মানে যখন শুরু হবে 34 মানে কিন্তু একটু গরম, 34 মানে গরম, একটু গরমের মধ্যে খেলা শুরু হবে। তার মানে প্রথম যারা বল করবে তাদের ফাস্ট বোলারদের একটু সমস্যা হবে। তবে আহমেদাবাদ একটু ড্রাই ওয়েদার, তো ঘাম কম হয়, জল খেতে হয় প্রচুর। গুজরাট, মুম্বাই, এই আরব সাগর উপকূল অঞ্চলে এটা একটা সিস্টেম। আমি নিজে গুজরাটে গিয়ে আমি দেখেছি, এখানে প্রচণ্ড জল টেনে নেয় শরীর থেকে। রাজস্থান, এই জায়গাগুলোতে প্রচণ্ড জল টানে শরীর থেকে, আর ক্র্যাম্পের একটা হওয়ার সম্ভাবনা, তাই চলছে সেই ট্রিটমেন্ট আলাদা থাকে, বেশি করে জল খেতে হয়। যাই হোক, তো 34 ডিগ্রিতে খেলা শুরু হবে, 30 ডিগ্রিতে শেষ হবে, মানে যখন সেকেন্ড ইনিংস চলবে অপেক্ষাকৃত বেটার থাকবে মানে তাপমাত্রা। এছাড়া বৃষ্টির ব্যাপারে আপনাদের জানাই, কালকে সন্ধ্যে 7টা থেকে বা 7টার দিক থেকে রাত্রি পর্যন্ত কোনো বৃষ্টি নেই। যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল 7টা অবধি কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আরও একটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে শিশির। দেখুন, সন্ধ্যে 7টাতে শিশির নেই বললেই চলে। আর দ্বিতীয় ইনিংস যখন চলবে রাত্রির 9টা থেকে শুরু হবে, বা 9টার একটু আগে আগেই শুরু হবে, তখন যেটা শিশির রয়েছে দেখতে পাচ্ছি আহমেদাবাদে খুব সামান্য, খুব সামান্য, মানে ডিউ ফ্যাক্টর এখানে কিচ্ছু কাজ করবে না। ফার্স্ট ব্যাটিং সেকেন্ড ব্যাটিং বলে এখানে খুব একটা যে হেল্প পাবে তা নয়, কেউ আলাদা করে কিছু হেল্প পাচ্ছে না। শিশিরের পরিমাণ নেই বললেই চলে, পড়লেও খুব সামান্য, তাতে 1% 2% অ্যাডভান্টেজ পেতে পারে। বল যদি একেবারে জলে ডোবানোর মতো না ভেজে তাহলে ডিউ ফ্যাক্টরে অ্যাডভান্টেজ পায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা। রাতে টিম নামবে প্র্যাকটিসে, সেখান থেকে খবর আসবে, নিশ্চয়ই কিছু ছবিও এসে পৌঁছাবে, সেই ছবি নিয়ে আর বাকি আলোচনা, টিম সম্পর্কে নতুন কোনো ইনফরমেশন এলো কি না, সমস্ত নিয়ে দেখা হবে রাত্রে। ততক্ষণের মতো টাটা। আর যাওয়ার আগে বলে যাই আবারও, প্লিজ এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং অবশ্যই লাইক আর শেয়ার করে সঙ্গে থাকুন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। গুড বাই।